নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের দলটা বর্তমান সময়ে দাঁড়িয়ে কেমন দেখাচ্ছে সেই নিয়ে। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু মোটামুটি প্রথম দিনের অকশনের পরই নিজেদের প্লেইং ইলেভেনটা বানিয়ে ফেলেছে। 10 কোটি টাকা এখনো হাতে আছে। দ্বিতীয় দিন কিছু ভালো ভ্যালু পিক করার দরকার আছে। এমন এমন প্লেয়ার, এমন এমন ইন্ডিয়ান প্লেয়ার যাদেরকে আজ হয়তো আমরা ভালো করে চিনিই না, কিন্তু সেই প্লেয়ারগুলোই 1 বছর বা 2 বছর বাদে গিয়ে স্টার হতে পারবে। সেই টাইপের স্কাউটিং দরকার, সেই টাইপের প্লেয়ার আজকে দরকার বিশেষ করে। আর তার সঙ্গে ব্যাকআপ দরকার, যেগুলো নিয়ে কালকে আলোচনা করছিলাম। আর নীতিশ রানার মতো একটা প্লেয়ারকে ফেরানো যদি যায় তো খুবই ভালো হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি কিন্তু অকশন শেষ হতে হতে প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্লেইং ইলেভেনটা গুছিয়ে নিতে পেরেছে এবং অনেকটা 2024 আইপিএল উইনিং টিমের মতনই টিম রাখতে সক্ষম হয়েছে, এটা আমরা বলতে পারি। কিছুটা তো অবশ্যই সাকসেসফুল হয়েছে। এবার আমি একটা কমেন্ট কালকে দেখছিলাম, কি একজন লিখেছে যে দূর দূর ভালো লাগে না প্রত্যেক বছর সেই একই টিম। আরে ভাই, যে টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই টিম কেন ভাঙবে? কি নতুন জামা কাপড় নাকি যে নতুন নতুন কিনে আনতে হবে? কিন্তু সত্যি বলতে কি, যখন তোমার ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে ভেঙ্কি মামা নিল, তখন আমার একটাই রিয়াকশন ছিল, হাক দিয়া। কিন্তু পরের দিকে এসে বৈভব আরোরার মতো প্লেয়ারকে 1,80,00,000 পেয়ে যাওয়া বা রঘুবংশী 3 কোটিতে চলে আসা, সেগুলো কিন্তু অনেকটাই মেকআপ করে দিয়েছে। ইভেন কুইন্টন ডিককের মতো প্লেয়ারও 3,60,00,000 এসেছে। গুডবসের জন্য অন্য কোনো টিম বিট করেনি। এগুলো কেকের জন্য স্টিল ডিল হয়ে গিয়েছে। মানে আঙ্ক্রিস রঘুবংশীটা বাদ দিলেও 3 কোটি ঠিক আছে, ঠিক দামই পেয়েছে। বাট বৈভব আরোরা দাম বেশি যেতে পারতো, যে স্কিল সেট নিয়ে আসে। আগের বছর ভেবে দেখো, শিভম মাভি, মানে আগের মেগা অকশানে তখন বাজেট তো আরো কম ছিল, তখন বোধহয় 8 কোটি টপকে গেছিল। সেই জায়গায় আরোরা অবশ্যই 1,80,00,000 খুব ভালো ডিল। যদিও যে অকশন করাচ্ছে তার একটু যদি গতি থাকতো, ওটা 1,40,00,000-ও চলে আসতে পারতো। এত স্লো চলছে, মানে মোহাম্মদ শামিকে তো কেকেআরই পাওয়ার কথা যেরকম চলছিল। তো যাই হোক, তাকে নিয়ে আর কি বলবো, সব টিমের জন্যই সে স্লো চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আরোরা কিন্তু 1,80,00,000 আই থিঙ্ক দারুণ ডিল হয়েছে ওটা। কারণ আরোরার যা স্কিল সেট 4-5 কোটি টপকে যেতেই পারতো। ব্যাপার হয়ে গিয়েছে, অনেক কোয়ালিটি প্লেয়ার আছে আর অন্য টিমও অনেক জায়গাতে ওভার স্পেন্ড করে ফেলেছে। ফলে কিছু কিছু প্লেয়ারের দাম কলকাতা ঠিক জায়গাতে পেয়ে গিয়েছে। আমার সব থেকে খারাপ লাগছে ফিল সল্টকে হারানোর জন্য, আর কিছু না। আর নীতিশ রানা ফিরবে কিনা সেটা এখনো শিওর নই। তবে এবার যদি আমরা কলকাতার প্লেইং ইলেভেনের কথা বলি, যে কলকাতা কি প্লেইং ইলেভেনটা তাদের মোটামুটি আইপিএল 2025-এর জন্য তৈরি করে ফেলতে পেরেছে, তো মোটামুটি বলতে পারো যে প্লেইং ইলেভেনটা কিন্তু তৈরি। লাস্ট ইয়ারের দল থেকে কি কি চেঞ্জ হয়েছে, সেখানে আমরা ফিল সল্টকে হারিয়েছি। সল্টকে হারিয়ে সল্টের জায়গায় কুইন্টন ডিকককে পেয়েছি। এবার সল্টের জায়গায় ডিকক কি ডাউনগ্রেড হলো? দেখো, সল্টকে আমি এই সময় দাঁড়িয়ে পার্সোনালি বেশি রেট করি। এবং সল্ট যে টাইপের ফর্মে আছে, দুর্ধর্ষ একজন প্লেয়ার, ইডেনের জন্য পারফেক্ট স্যুট হতো। সেখানে সল্টকে হারানোটা কষ্টের। কিন্তু সল্টের জায়গায় ডিকক ডাউনগ্রেড একদমই নয়। মানে আমাকে যদি পার্সোনালি বলো, আমার তো টপ 3 উইকেট কিপার চয়েসের মধ্যে 1 নম্বর ছিল বাটলার, 2 নম্বর ছিল সল্ট। আমি এই দুজনের মধ্যে একজনকে চেয়েছিলাম। বাট এই দুজন না হলে 3 নম্বর যাকে চেয়েছিলাম সেই নামটা ছিল কুইন্টন ডিকক, 4 নম্বর জনি বেয়ারস্টো, যারা ইডেনের পিছে শ্যুট করবে। সেখানে সল্টের জায়গায় ডিকক ভালো চয়েস। আর এমন নয় যে ডিককের বয়স হয়ে গিয়েছে, ডিকক রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সল্ট ইয়ং। এই ভাবনা চিন্তাটা অনেকের মনে কাজ করে, কারণ সল্টের কেরিয়ার শুরু হচ্ছে, ডিকক রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বাট সল্টের বয়স 28, ডিককের বয়স 31। কম বয়সেই ডিকক কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এবং ডিককের যা কোয়ালিটি আছে, ক্লাস আছে, ডিকক নিজের ফর্মে থাকলে কলকাতা নাইট রাইডার্সকে সেও কিন্তু ফ্লাইং স্টার্ট দিতে চলেছে। এবং একটা হয়তো 100ও তোমরা ডিককের থেকে দেখতে পেতে পারো, সেই লেভেলেরই প্লেয়ার। তো সেখানে ডিকককে পাওয়াটা সল্টের জায়গাতে ভালো চয়েস। এবং গুরবাজকেও তার সঙ্গে ফিরে পাওয়াটা, গুরবাজও একজন ইয়ং প্লেয়ার, দারুণ একজন ট্যালেন্ট। এবং যদিও আমি চাইবো ডিকক স্টার্ট করুক, বাট তারপরে তোমার অ্যাজ এ ব্যাকআপ গুরবাজের মতো উইকেট কিপার ব্যাটসম্যান যখন তোমার কাছে আছে অ্যাজ এ ওপেনিংয়ে, সেটাও তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স সল্টকে হারিয়ে একটু কষ্ট তো লাগছে অবশ্যই, বাট ম্যানেজ করে নিয়েছে, ডিকককে পেয়ে গিয়েছে। দেন যদি আমরা মিডল অর্ডারের কথা বলি, শ্রেয়াসকে হারিয়েছে, সেটা আর কি করা যাবে। আঙ্ক্রিস রঘুবংশীকে শ্রেয়াসের রোলটা নিতে হবে, সেটাই অনেকে এক্সপেক্ট করছে। দেখা যাক সেটা কি হয়, রঘুবংশী কতটা কি করতে পারে। বাট ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াসকে হারানোটা অবশ্যই খারাপ লাগার জায়গা। কিন্তু তার সঙ্গে মিচেল স্টার্ককে হারিয়েছে, স্টার্কের জায়গায় অ্যান্ড্রিক নরকিয়া এসেছে। এবার স্টার্ক টাইপের প্লেয়ারের দাম এত বেশি গেল না কেন? আগের বছর এত বেশি গেল, কেকেআর কেন বিট করলো না? দেখো, এখানে যেহেতু মেনলি 3 বছরের প্ল্যানিংয়ে টিম বানানো হচ্ছে, স্টার্ক অলরেডি 34-35, সেখানে 3টে বছর সে প্রপারলি টানতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয় থাকে। নরকিয়া খারাপ প্লেয়ার না, নরকিয়া অবশ্যই ভালো প্লেয়ার। বাট ব্যাপার হচ্ছে যে ইডেনের পিচ থেকে কতটা শ্যুট করবে সেটা একটা দেখার বিষয়। যদি কোথাও কোথাও পিচ একটু স্লো হয়, সেই সব জায়গায় কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া
কিছু কিছু গতিশীল বল করবে, এসে কাটার মারবে, সেই জায়গাতে নরকিয়া কিন্তু ভীষণ এফেক্টিভ হবে। বাট যেখানে বল ভালো ব্যাটে আসবে সেখানে ব্যাটসম্যানরা নরকিয়ার গতিটাকে হয়তো বেশি এনজয় করবে। তবে তাও দেখো ইডেনের পিছে সব থেকে বেস্ট বোলার কারা হতে পারে, যারা একদম দুরন্ত বোলিং করবে, সেখানে আমাদের জসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক এই নামগুলোই মাথায় আসবে। তবে তাও দেখো লাস্ট ইয়ার স্টার্কও কিন্তু ইডেনে মার খেয়েছে। এবার সেখানে তুমি যে কোনো বোলারকে নিয়ে এলেই মার খেতে পারে, সেটা বলা যায় না যে কি হবে। তবে যদি নরকিয়া ফর্মে থাকে, উইকেট তুলতে থাকে, উইকেট টেকিং বোলার, হয়তো কিছু কিছু ম্যাচে 4 ওভারে তোমাকে 60 রানও দেবে, বাট উইকেট নিতে পারে, সেটা কেকেআর এর জন্য বেটার হতে পারে। তো আমি একটা ভালো ব্যাকআপ চাইছি অ্যান্ড্রিক নরকিয়ার। একজন যদি লেফট আর্ম ফাস্ট বোলার পাওয়া যায়, বিশেষ করে স্পেন্সার জনসন টাইপের কাউকে পাওয়া যায়, সেটা ভীষণ ভালো হবে। তো বাকি তো কলকাতা মোটামুটি প্লেইং ইলেভেনটা তৈরি করে ফেলেছে। ক্যাপ্টেন হিসেবে মেবি ভেঙ্কটেশ আয়ারকে দেখতে পাবার একটা ভালো রকম সম্ভাবনা থাকছে। তো কেকেআরের প্লেইং ইলেভেনটা এই সময় দাঁড়িয়ে কীরকম দাঁড়িয়েছে সেটা যদি আমরা বলি, সেখানে অ্যাজ এ ওপেনার কুইন্টন ডিকক, তার সঙ্গে সুনীল নারায়ণ। তো আপাতত সেই কম্বিনেশনটাই রাখছি। লেফট রাইট হচ্ছে না, গুরবাসকে রাখলে লেফট রাইট হতো। বাট ইডেনের পিছে তুমি চাইবে এমন একটা প্লেয়ার যে স্ট্রোক প্লেয়ার, ব্যাটে বলা সুখ পছন্দ করবে, সেই টাইপের প্লেয়ার, সেখানে ডিকক অবশ্যই ফার্স্ট চয়েস হওয়া উচিত। এবার যদি ইনকেস নারায়ণের আর কি এক্সপেরিমেন্টটা না চলে, পরবর্তীকালে আমরা রঘুবংশের মতো প্লেয়ারকেও অ্যাজ এ ওপেনার দেখতে পেতে পারি। সেখানে সুনীল নারায়ণ এবং ফিল সল্ট, আরে দেখেছো অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছে, সেখানে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক তারা কেকেআর হয়ে ওপেন করবে। দেন অ্যাজ এ নম্বর 3 দুজন লেফট হ্যান্ডেড আর কি ব্যাটসম্যান। দেন 3 নম্বরে অঙ্ক্রিস রঘুবংশী, একজন রাইট হ্যান্ডারকে আমরা দেখতে পেতে পারি। 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং। এই ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে পেতে পারি। এবার এখানে যেহেতু আর একটা ব্যাটসম্যান কেকেআর টিমের দরকার, সেখানে মেবি কেকেআর নীতিশ রানার মতো প্লেয়ারকে বা অন্য একজন ব্যাটসম্যানকে নেবার ট্রাই করবে। অলরেডি আমরা অকশনে অভিনব মনোহর বা বিষ্ণু বিনোদের জন্যও বিট করতে দেখেছি। তো সেখানে কেকেআর টিমে তো আর একটা ব্যাটসম্যান আসবেই, বাট সেই ব্যাটসম্যানটা যেহেতু এখনও আসেনি, তাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখছি, ঠিক আছে, তাকে প্লেইং ইলেভেনে আনছি না। বাট এখানে আর একটা ব্যাটসম্যান ঢুকবে, সেখানে যদি আর একটা ব্যাটসম্যান ঢোকে, সে যদি ভেঙ্কটেশ আয়ারের পরের জায়গাটায় ব্যাট করে, সেখানে রিঙ্কু 6, রাসেল সাথে রমনদীপ বাটে, বা যদি সবার পরে ব্যাট করে সেখানে সে 8 নম্বরেও ঢুকে যেতে পারে। বাট আপাতত তাকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে আমি রাখছি। দেন 8 নম্বরে হর্ষিত রানাও ব্যাটিং করতে পারে, অলরাউন্ডার, সে চলে আসবে। 9 নম্বরে অ্যান্ড্রিক নরকিয়া। এবার অ্যান্ড্রিক নরকিয়াও কিন্তু মাঝে মধ্যে 4-6 মেরে দেওয়ার ক্ষমতা রাখে, গায়ে জোর আছে, ব্যাট চালাতে পারে, 2-4টে 4-6 মেরে দিতে পারে। সেখানে নরকিয়া চলে আসবে 9 নম্বরে। এবং 10 নম্বরে তোমার সেখানে থাকছে বরুণ চক্রবর্তী, এবং 11 নম্বরে থাকছে বৈভব আরোরা। তো মোটামুটি তোমার প্লেইং ইলেভেন তোমার সামনে তৈরি। এখানে নরকিয়ার একটা ব্যাকআপ নিয়ে নাও, একটা ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়ে আসো, টিম মোটামুটি সেট। এবার তোমার তো ইন্ডিয়ান ফাস্ট বোলার দুটো আরও লাগবে, সেখানে সাকিব হোসেনকে ফেরাক এবং তার সঙ্গে আরেকজন কাউকে নিয়ে আসুক। যদি অনসুল কম্বোজ টাইপের কেউ চলে আসে বা উমরান মালিক টাইপের কেউ চলে আসে, ভালো ব্যাপার সেটা। আর রাসেলের একটা ব্যাকআপ, বা সেখানে যদি আর একটা ভালো মিডিল অর্ডার বিদেশি ব্যাটসম্যান আসে, টিম সেট। কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিজেদের টিমটা সেট করে ফেলেছে। ভেঙ্কটেশ আয়ারের জন্য ওভার স্পেন্ড করলেও মোটামুটি একটা সলিড প্লেইং ইলেভেন বানাতে কিন্তু কেকেআর সক্ষম হয়েছে, যার একটা মেন কারণ হচ্ছে কেকেআর যে 6টা প্লেয়ারকে রিটেন করেছিল, সেই 6টার রিটেনশন খুব ভালো ছিল। আর 23,75,00,000 ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার নিয়ে আসা একটুখানি হয়তো টিমকে সমস্যায় ফেলতে পারে মনে হয়েছিল। বাট দেন দেখো তুমি পরবর্তীকালে 10 কোটিতে প্রায় গুরবাস, কুইন্টন ডিকক, বৈভব আরোরা এবং অঙ্ক্রিস রঘুবংশী, 4 জন এমন প্লেয়ার যার মধ্যে 3 জন প্লেইং ইলেভেনে স্টার্ট করবে। সেখানে যদি 10 কোটির মধ্যে তুমি 3 জন প্লেইং ইলেভেনে স্টার্ট করার মতো প্লেয়ার পেয়ে যাও, সেটাও যথেষ্ট ভালো ডিল। এই ডিলগুলো হয়ে যাওয়াতে কিন্তু কেকেআর ভালো লাভ পেয়েছে। বাকি ব্যাকআপদের কথা বললে ভরুণের ব্যাকআপটা পেয়ে গিয়েছি আমরা, মায়াঙ্ক মার্কান্ডে, ওপরের দিকে ডিককের ব্যাকআপ আছে, বাকি ব্যাকআপগুলো অবশ্যই লাগবে। তো সেখানে তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কেকেআর কি তাহলে লাস্ট অব্দি কাজটা ভালোই করলো, নিজেদের মোটামুটি একটা সেট টিম ফেরাতে পেরেছে, যে প্লেয়ারগুলো লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে, টিমের পরিবেশের সঙ্গে পরিচিত সেই প্লেয়ারগুলোকে ফিরিয়েছে। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।